তাপের পারদ 41 ডিগ্রি ছাড়িয়েছে। হিট স্ট্রোকে আরও এক মৃত্যু। তীব্র হয়ে উঠেছে পানি সংকট। কক্সবাজারে রোহিঙ্গা ভোটারের তথ্য জানতে চান হাইকোর্ট। 6 জুনের মধ্যে তালিকা দেওয়ার নির্দেশ। 9 মে থেকে শুরু হজ ফ্লাইট, হাজিদের বাসস্থান নিশ্চিতের নির্দেশ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 দেশের সংবাদে, সাথে আছি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। দেশজুড়ে বইছে তাপদাহ, গরমে জনজীবন হয়ে পড়েছে বিপর্যস্ত। রাজবাড়ীতে হিট স্ট্রোকে মারা গেছেন প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষক। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মোংলায় 41.6 ডিগ্রি সেলসিয়াস। প্রতিনিধিদের সহায়তায় রত্না জামানের রিপোর্ট। প্রচণ্ড খরতাপে পুড়ছে রাজশাহী অঞ্চল। গরমে ফেটে যাচ্ছে মাঠঘাট, ফসলি জমি। ভ্যাপসা গরমে চরম দুর্ভোগে শ্রমজীবী মানুষ। প্রচণ্ড গরম ভাই। আম চত্বর থেকে চলে আসছি পদ্মার ধারে একটু বিশ্রাম নেওয়ার জন্য। খালি পানি তৃষ্ণা লাগছে, মুখে চোখে একটু পানি মারতে হচ্ছে। আর আবহাওয়া তো খুব বৃষ্টি নাই, বাদল নাই, কিচ্ছু নাই। এমন অবস্থা না, রোদে গাড়ি কাজকাম খুব কষ্ট হচ্ছে, যাকে বললে আর কি। হ্যাঁ, এরকম পরিস্থিতি কাজকাম করা একেবারেই দুষ্কার। একই অবস্থা চুয়াডাঙ্গায়। পুড়ে নষ্ট হচ্ছে ফসলের ক্ষেত। স্থানীয়রা বলছেন, মঙ্গলবার সামান্য বৃষ্টি হলেও তাপমাত্রা কমেনি। প্রচণ্ড তাপদাহে গাজীপুরের কালিয়াকৈর মাওনা সড়কের মেদি আশুলায় চেয়ারম্যান বাড়ি, পাইকপাড়া সহ আশপাশের 10টি স্থানে পিচ গলে গেছে। ভোগান্তির শিকার হচ্ছেন পথচারীরা। এখানে প্রচণ্ড গরমে পিচ গলে গেছে। সমস্যা, একদম গাড়ি ঘোড়া চালাইতে খুব সমস্যা হচ্ছে, চাকা স্লিপ খাচ্ছে। পুরো গরমের মধ্যে পিচ গইলা একবারে নরম হয়ে যাইতেছে। এটা মোটরসাইকেল চালিয়ে যায়, আমরা ব্যালেন্স করতে পারি না। তীব্র তাপদাহে ময়মনসিংহে মৎস্য চাষেও প্রভাব পড়েছে। গরমে পুকুরের গভীরতা কমে গিয়ে কমছে অক্সিজেনের মাত্রা, ফলে নানা রোগ সহ মরে যাচ্ছে মাছ। বেশি টেম্পারেচারের কারণে আমাদের কিন্তু মাছের রোগ বালাই কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। এর ফলে কিন্তু আমাদের মাছ কিন্তু মারা যাচ্ছে। এছাড়া আমাদের মাছে খাই কম, যার ফলে কিন্তু আমাদের মাছের গ্রোথও কিন্তু কমে যাবে। এই বিষয়গুলো আমাদের মৎস্য চাষে কিন্তু একটা বড় ক্ষতিকর বিষয়। অতিরিক্ত গরমে গাইবান্ধায় গোখামারিরা পড়েছেন সংকটে। তীব্র গরমে মারা গেছে বেশ কিছু গবাদি পশু। এই ফার্মে স্টকে 3টে গরু মারা গেছে, তার মধ্যে 2টে 4.5 লাখ টাকার মতো হবে, আর একটা প্রায় 1 লাখ টাকার মতো। সরকারিভাবে সতর্কীকরণ মাইকিং করা হচ্ছে। গবাদি পশু পাখিকে সুস্থ রাখার জন্য খামারিদের নিম্নোক্ত নির্দেশনাগুলি: খাবারের সাথে অতিরিক্ত পরিমাণ পানি, বিশেষ করে ভিটামিন সি বা স্যালাইনযুক্ত যে পানি, এগুলি খাওয়ার জন্য আমরা পরামর্শ দিয়েছি, যাতে করে হিট স্ট্রেস থেকে আমাদের গবাদি পশু পাখিগুলোকে আমরা সুস্থ রাখতে পারি। এদিকে বৃষ্টির আশায় ইস্তেখার নামাজ আদায় করছেন ঝিনাইদহ, পাবনা ও চুয়াডাঙ্গার মুসল্লিরা। বৃষ্টির আশায় বিশেষ মোনাজাতও করা হয়। রত্না জামান, 21 টেলিভিশন। ঝিনাইদহে 35 থেকে 40 ফুট নিচে চলে গেছে পানির স্তর। অকেজো শত শত নলকূপ, সেচ পাম্প থেকে মিলছে না পানি। তীব্র পানির সংকটে চরম দুর্ভোগে বাসিন্দারা, ফসলেরও ক্ষতি হচ্ছে। ঝিনাইদহ প্রতিনিধি এম রায়হানের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সমর ইসলাম। খরায় ফেটে চৌচির ফসলের মাঠ, শুকিয়ে গেছে খাল নদী বিল, পানির স্তর নেমে গেছে নিচে, ক্ষতি হচ্ছে ফসলের। মাটি খুঁড়ে পাইপ কেটে বসিয়ে চেষ্টা করছে, তাও পানি হচ্ছে না। আমাদের আবাদ ঘাট নষ্ট হয়ে যাচ্ছে, পুকুরে মাছ মারা যাচ্ছে, আমাদের গোসলের সমস্যা, সেচের পানি নাই, ফসলেরও ব্যাপক খরচ হয়ে যাচ্ছে। বেশিরভাগ গভীর অগভীর নলকূপ ও পাম্পে পানি না ওঠায় ব্যাহত হচ্ছে গৃহস্থালী কাজকর্ম। দূর দূরান্ত থেকে সংগ্রহ করতে হচ্ছে পানযোগ্য পানি। 1 মাস ধরে তা আমাদের খুব সমস্যা, গোসলের পানি নেই, খাওয়ার পানি নেই, খুব কষ্ট করে পানি টেনে টেনে নিয়ে আসি। খাওয়ার পানি অনেক দূরের থেকে আনতে হয়,
তাও সেখানেও পানি নাই। পুকুরে গোসল করবো, পুকুরেও পানি নেই, আশেপাশে কোনো পুকুর নেই। খুব কষ্ট, আমি ওখানতে পানি এনে খাই। এই সংকটে সব থেকে বেশি মোকাবেলা করছে বয়স্ক এবং ছোট শিশুরা। জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ বলছে তাপদাহে পানি সমস্যা প্রকট হয়েছে, বৃষ্টি হলেই সংকট কেটে যাবে। এবছর দেখা যাচ্ছে প্রায় 35 থেকে 40 ফিট পর্যন্ত নেমে গেছে, ফলে এই সমস্যাটি প্রকট রূপ ধারণ করেছে। বৃষ্টির পানি না হলে এই সমস্যার সমাধান হবে না। ঝিনাইদহে 17,000 গভীর ও 18,000 অগভীর নলকূপ রয়েছে। সমর ইসলাম, 21 টেলিভিশন। কক্সবাজারে কত রোহিঙ্গাকে ভোটার করা হয়েছে তার তালিকা চেয়েছেন হাইকোর্ট। বিচারপতি নাইমা হায়দারের নেতৃত্বে হাইকোর্ট বেঞ্চ এই নির্দেশ দেন। একই সাথে কক্সবাজারের ঈদগাহ ইউনিয়নের 38 রোহিঙ্গাকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ারও নির্দেশ দিয়েছেন আদালত। 6 জুন বাংলাদেশের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত রোহিঙ্গাদের তালিকা দাখিল করতে হবে কক্সবাজারের জেলা প্রশাসক, নির্বাচন কমিশন সহ 3 জনকে। যারা রোহিঙ্গা ভোটার তালিকা চিহ্নিত হয়েছে রিপোর্টে, তাদেরকে দ্রুত সময়ের ভিতরে তাদের নাম কর্তন করার জন্য। একই সাথে অন্য একটি আদেশ দিয়েছেন যে পুরা কক্সবাজার জেলাতে কতজন রোহিঙ্গা ভোটার তালিকা অন্তর্ভুক্ত হয়েছে সেই রিপোর্ট এবং এই সংক্রান্ত তারা কি কি নাগরিক সুবিধা পেয়েছে এগুলা রিপোর্ট দিয়ে এটা আদালতে আগামী 6 জুনের ভিতরে হাইকোর্টে দাখিল করার জন্য নির্দেশ দিয়েছে। উপজেলা নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে কমিশন সবকিছুই করবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনিসুর রহমান। চট্টগ্রাম নগরীর পিটিআই মিলনায়তনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি বলেন, নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। নির্বাচনের সংসদ সদস্যরা যাতে হস্তক্ষেপ না করে সে ব্যাপারে প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়েছে বলেও জানান নির্বাচন কমিশনার আনিসুর রহমান। আমরা নিজেদের তরফ থেকেও এমপি সাহেবরা যাতে হস্তক্ষেপ না করে, মানে অবৈধ প্রভাব না খাটায়, সেজন্য আমরা সরকার প্রধান হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর সাথেও আমাদের মানে জানানো হয়েছে। তাকে মাননীয় স্পিকারকেও জানানো হয়েছে যে তারা যাতে নির্দেশনা দেন। 9 মে শুরু হচ্ছে হজ ফ্লাইট, চলবে 10 জুন পর্যন্ত। 29 এপ্রিলের মধ্যে যেসব এজেন্সি হাজিদের বাসস্থানের ব্যবস্থা করতে পারবে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী। রাজধানীর আশকোনায় হজ যাত্রীদের করণীয় নিয়ে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করে এই হুঁশিয়ারি দেন তিনি। বলেন, আগামী বছর থেকে 70% হজযাত্রী সরকারি ব্যবস্থাপনায় পাঠানোর লক্ষ্যমাত্রা রয়েছে ধর্ম মন্ত্রণালয়ের। রাসেল খানের রিপোর্টে বিস্তারিত। চাঁদ দেখা সাপেক্ষে এবছর হজ হতে পারে আগামী 16 জুন। এর আগে 8 মে বাংলাদেশে হজ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, এবার সরকারি ব্যবস্থাপনায় হজে যাচ্ছেন 4,307 জন আর বেসরকারি ব্যবস্থাপনায় 78,895 জন। তবে মঙ্গলবার পর্যন্ত সরকারিভাবে 1,179 জন এবং বেসরকারিভাবে ভিসা পেয়েছেন 456 জন। বেসরকারিভাবে হজ ব্যবস্থাপনা নিশ্চিতে কাজ করছে 259টি লিড এজেন্সি। তবে বেসরকারি ব্যবস্থাপনায় অনিয়মের খবর পাওয়া গেলেও সরকারি ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ জানিয়েছেন হজ গমনেচ্ছুরা। সরকারি ব্যবস্থাপনায় আগে থেকে অনেক উন্নতি করেছে। ভোগান্তি যা হইতো সেটার নিরসন আমরা এর একটা সুফল পাচ্ছি। ঢাকা হজ অফিসের সম্মেলন কক্ষে হজযাত্রী প্রশিক্ষণের উদ্বোধন করেন ধর্মমন্ত্রী। ঢাকার নিবন্ধিত হজযাত্রীরা এই প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন। প্রথম মদিনায় ল্যান্ড করবেন ইনশাআল্লাহ, মদিনায় 8 দিন থেকে মক্কায় চলে আসবেন। আবার কিছু ফ্লাইট আমাদের জিদ্দায় ল্যান্ড করাতে বাধ্য হচ্ছে, কারণ সব স্লট তো মদিনায় পাওয়া যাচ্ছে না, সিভিল এভিয়েশন দিচ্ছে না ওদের। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে ধর্মমন্ত্রী জানান, যেসব এজেন্সি হজযাত্রীদের বাসস্থান সহ অন্যান্য সুবিধা নিশ্চিত করতে পারবে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দায়িত্বহীনতার যদি কাজ করে বা কোনো কিছু করে, আমাদের সরকারি হজ আইনের 2021 আমাদের যে হজ আপনার আইন হয়েছে 22-এ আমরা
এটা বিধিমালা নীতিমালা করেছি, সেই নীতিমালা আলোকেই তাদের এগেনস্টে সেইভাবে অ্যাকশন নেওয়া হবে। ধর্মমন্ত্রী জানান, অনিয়ম বন্ধে আগামী বছর থেকে ৭০% হজযাত্রী সরকারি ব্যবস্থাপনায় নেওয়া হবে। বিশ্বের সবচেয়ে আধুনিক হজ ব্যবস্থাপনা তৈরির লক্ষ্যে ধর্ম মন্ত্রণালয় কাজ করছে। মাননীয় প্রধানমন্ত্রী সারা বিশ্বের অবস্থা বুঝে আমাদেরকে নির্দেশ দিয়েছেন, শতকরা ৭০% হাজি আমাদের নিতে হবে সরকারিভাবে। সে আলোকেই আমাদের কার্যক্রম আমরা এখন শুরু করব ইনশাআল্লাহ। হজে গিয়ে নিজ নিজ জায়গা থেকে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান ধর্মমন্ত্রী। যে কোনো সমস্যায় মন্ত্রণালয় পাশে থাকবে আশ্বস্ত করেন তিনি। রাসেল খান, ২১ টেলিভিশন, ঢাকা। ভারতের পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষের অসহযোগিতার কারণে বেনাপোল বন্দর দিয়ে ১ মাস ধরে বাধাগ্রস্ত হচ্ছে পচনশীল পণ্যের আমদানি। ব্যবসায়ীদের অভিযোগ, সিরিয়ালের নামে ঘণ্টার পর ঘণ্টা আটকে রাখা হচ্ছে এসব পণ্যের গাড়ি। তাই ক্ষতির শঙ্কায় বন্দর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন আমদানিকারকরা। আর পচনশীল পণ্যের আমদানি কমায় বেনাপোল বন্দর থেকে রাজস্ব আদায় কমেছে অন্তত ১৫ কোটি টাকা। বেনাপোল প্রতিনিধি জামাল হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। ভারত থেকে পচনশীল পণ্যের একটা বড় অংশ আমদানি হয় বেনাপোল বন্দর দিয়ে। প্রতিদিন বিভিন্ন ধরনের ফল, মাছ, সবজি, ক্যাপসিকাম, কাঁচামরিচ সহ অন্যান্য পচনশীল পণ্য আমদানি হয় দুপুরের পরপরই। মাসখানেক আগেও এ বন্দর দিয়ে প্রতিদিন ১০০ থেকে ১৫০ ট্রাক পচনশীল পণ্য আমদানি হতো। সরকারের রাজস্ব আয় হতো ১৮ থেকে ২০ কোটি টাকা। তবে বর্তমানে আমদানি হচ্ছে মাত্র ৫ থেকে ১০ ট্রাক পচনশীল পণ্য। ব্যবসায়ীরা জানান, ভারতীয় বন্দর কর্তৃপক্ষ সিরিয়ালের নামে প্রতিদিন দুপুরের পর মাত্র ৫ ট্রাক পচনশীল পণ্যের রপ্তানি নিয়ম চালু করেছে। এদিকে দিন শেষে কোনো ট্রাক ছাড় পেলেও বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ রাতে পচনশীল পণ্য খালাস করছে না। ফলে অধিকাংশ পণ্য ওপারেই নষ্ট হচ্ছে। সিডব্লিউসির নতুন ম্যানেজার আসার কারণে উনি টাকাও নিচ্ছে এবং বিভিন্ন হয়রানিমূলক কাজ করতেছে। সন্ধ্যা ৬টার পরে বাংলাদেশ কাস্টমস আর আমাদের সাথে কাজ করে না, যার কারণে আমাদের আমদানিকারক যে গাড়িগুলো আসে এই গাড়িগুলো পরের দিনে ছাড় হয়। এতে আমাদের মিনিমাম 10% মাছ, ফল সবকিছু নষ্ট হয়ে যায়। জেনারেল পণ্য এবং দ্রুত পচনশীল পণ্য একই সিরিয়ালে দেওয়ার কারণে পণ্য আমদানিতে দেরি হচ্ছে, পণ্য পচে যাচ্ছে। জাতীয় রাজস্ব বোর্ড পচনশীল পণ্য দ্রুত খালাস ও নিষ্পত্তিকরণ বিধিমালা ২০২১ নামে একটি নতুন বিধিমালা জারি করে। এতে ৬৩ ধরনের পচনশীল পণ্যের শুল্কায়ন সহ সব কর্মকাণ্ড দ্রুত শেষ করার তাগিদ রয়েছে। এদিকে গত ৩০ মার্চ পেট্রাপোল কাস্টমস থেকেও পচনশীল পণ্য রপ্তানি প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তবে পেট্রাপোল বন্দরে এই নির্দেশনা এখনো কার্যকর হয়নি। ইন্ডিয়া থেকে বাংলাদেশে এক্সপোর্ট করছেন, যেটা সম্পূর্ণ সারা আন্তর্জাতিক যে রুলস সেটাকে উনি ব্রেক করছেন। গাড়ির সিরিয়ালের নামে এক ধরনের জটিলতার খবর আমরা পেয়েছি, যে কারণে অনেক গাড়ি এখন কম ঢুকছে। ইতিমধ্যেই পেট্রাপোল পোর্ট ম্যানেজার মহোদয়ের সঙ্গে কথা বলেছি, ব্যবসায়ীদের সমস্যার কথাও বলেছি। বিষয়টি দ্রুত সমাধানে দুই বন্দরের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা জরুরি বলে মনে করছেন ব্যবসায়ী সহ কর্মকর্তারা। খুরশিদ আলম মুকুল, ২১ টেলিভিশন। ভারতের দার্জিলিংয়ে লোকসভার সাধারণ নির্বাচনের কারণে আজ থেকে ৩ দিন পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ইমিগ্রেশন সহ সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে। পঞ্চগড় পুলিশ সুপার SM সিরাজুল হুদা ও বাংলাবান্ধা স্থলবন্দরের ব্যবস্থাপক আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানিয়েছে, লোকসভা নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভারত এই সিদ্ধান্ত নিয়েছে। নিচ্ছি বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরও থাকছে। রানা প্লাজা হত্যা মামলার বিচার শেষ পর্যায়ে, ছাড় পাবে না ভবন নির্মাণের তদারককারীরা। আবার আমন্ত্রণ ২১ দেশের সংবাদে। পঞ্চগড়ের ট্রাক ও মহেন্দ্র ট্রলির সংঘর্ষে নিহত হয়েছেন ২ জন, আহত হয়েছেন ৩ জন। জেলার বোদা পৌরসভার খাটোপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, দেবীগঞ্জ থেকে ট্রাকটি বোদা যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা মহেন্দ্র ট্রলির সংঘর্ষ হয়। এতে মহেন্দ্র চালক জাহিদুল ইসলাম জাহিদ এবং পথচারী নূরজাহান ঘটনাস্থলেই মারা যান। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ট্রেনের বগি লাইনচ্যুতির 7 ঘণ্টা পর কক্সবাজারের সাথে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। বিকেল 5টার দিকে লাইনচ্যুত 3টি বগি উদ্ধার করা হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এর আগে সকাল 10টার দিকে ডুলাহাজারার কাছে স্পেশাল ট্রেনের 3টি বগি লাইনচ্যুত হয়। কক্সবাজার আইকনিক স্টেশনের স্টেশন মাস্টার জানান, স্পেশাল ট্রেনটি চট্টগ্রাম থেকে কক্সবাজার যাচ্ছিল। ট্রেনটি ডুলাহাজারা স্টেশনের কাছে পৌঁছালে হঠাৎ ট্রেনের 3টি বগি লাইনচ্যুত হয়। পরে চট্টগ্রামের পাহাড়তলী থেকে উদ্ধারকারী ট্রেন নিয়ে লাইনচ্যুত বগি উদ্ধার করে। রানা প্লাজা ট্র্যাজেডির 11 বছর পূর্তিতে সাভার বাজার বাস স্ট্যান্ডে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে নিহত শ্রমিকদের পরিবার ও আহতরা। কর্মসূচিতে বিভিন্ন গার্মেন্টসের শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। পরে তারা রানা প্লাজার সামনে অস্থায়ী শহীদ বেদিতে শ্রদ্ধা জানান। এ সময় তারা অভিযোগ করেন, রানা প্লাজা ট্র্যাজেডির 11 বছরেও দায়ী ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করা হয়নি। 24 এপ্রিলকে শোক দিবস ঘোষণারও দাবি জানান পোশাক শ্রমিকরা। রানা প্লাজা হত্যা মামলার বিচার আগামী 3 মাসের মধ্যে শেষ হবে বলে আশাবাদী রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। 9 তলার ভবনটি নির্মাণের সময় দায়িত্বরতরাও সাজা পাবেন বলে প্রত্যাশা তার। গাইবান্ধা প্রতিনিধি আফরোজা লুনাকে সঙ্গে নিয়ে শাকের আরজুর রিপোর্ট। রিক্তা বানু এখন 10ম শ্রেণীর শিক্ষার্থী। 11 বছর আগে 2013 সালের 24 এপ্রিল সাভারের রানা প্লাজা ধসের সময় সেখানে কর্মরত ছিলেন রিক্তার মা মমতা বেগম। সেই দুর্ঘটনায় হাত পা হারান মমতা। 2 বছর হাসপাতালে থেকে 7 বার অপারেশন হয়েছে তার। রিক্তারা 5 বোন। অভাবের সংসারে সবার ভরণ পোষণ করতে পারেন না বাবা, কিছুই করতে পারেন না কোনো মতে বেঁচে থাকা মাও। তাই 2016 সালে রিক্তাকে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার হোসেনপুর গ্রামের অর্কা হোমসে দিয়ে দেন বাবা মা। পড়াশোনা শেষে প্রশাসনিক কর্মকর্তা হতে চায় রিক্তা। আমার মা এখন কিছুই করতে পারে না, পঙ্গু হয়ে গেছে। আমি বড় হয়ে একজন প্রশাসনিক কর্মকর্তা হতে চাই। অর্কা হোমসে রিক্তার মতো 57 শিশুর পুনর্বাসন করেছে ওল্ড রাজশাহী ক্যাডেট অ্যাসোসিয়েশন। হোমস্টিতে মাতৃস্নেহে বেড়ে উঠছে তারা। সার্বিক চেষ্টা করতেছে এই ছেলেমেয়েরা যাতে মানুষের মতো মানুষ হয়, তারা যেন ভবিষ্যতে পথে দাঁড়াতে পারে, সেই চেষ্টায় আমরা এগিয়ে যাচ্ছি। রানা প্লাজা ধসে প্রাণ হারান 1138 শ্রমিক, আহত হন আরও 2438 জন। ওই ঘটনায় বেশ কয়েকটি মামলা হয়। হত্যা মামলা করে পুলিশ, ইমারত নির্মাণ আইন লঙ্ঘন আইনে মামলার বাদী রাজুক এবং ভবন নির্মাণ সংক্রান্ত দুর্নীতির মামলা করে দুদক। দুর্নীতি মামলার রায় দিয়েছেন নিম্ন আদালত। হত্যা মামলার বিচার শেষ পর্যায়ে। এখন তার বিরুদ্ধে যে হত্যা মামলাটা সেটা বিচারাধীন আছে এবং এটা কিন্তু শেষ পর্যায়ে। আশা করা যাচ্ছে যে এই 2-3 মাসের ভিতরে শেষ হয়ে যাবে। রানা প্লাজায় দুর্ঘটনা ঘটেছে মানুষের লোভে। নির্মাণকালে দায়িত্বরতদেরও সাজা চান রাষ্ট্রপক্ষ। অন্যায়ভাবে এই বিল্ডিংটা ইমারতটা নির্মাণ করেছিলেন এবং যারা সেই সময় দায়িত্বে ছিলেন এটা দেখাশোনা করার জন্য পৌরসভার, তারাও কিন্তু এই ধরনের অন্যায়ের সাথে জড়িত এবং তাদের সকলের কিন্তু এখানে বিচার হচ্ছে। পোশাক শিল্পের বৃহত্তম ট্র্যাজেডি রানা প্লাজার মালিক সোহেল রানা 2013 সাল থেকেই কারাবন্দী। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। এবার চট্টগ্রামের খবর। বাসচাপায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় চালক তাজুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। নগরীর কোতোয়ালি থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এদিকে ঘটনার 3য় দিনেও চট্টগ্রাম কাপ্তাই সড়ক অবরোধ করে আন্দোলন করে শিক্ষার্থীরা। 9 দফা দাবিতে আন্দোলন চললেও আরও 1 দফা দাবি যোগ করেছেন তারা। আন্দোলন নিয়ে কটূক্তি করায় সুমনদের নামে চুয়েটের এক শিক্ষকের অপসারণের দাবি জানান শিক্ষার্থীরা। মিয়ানমারের কারাগারে বিভিন্ন মেয়াদের সাজা ভোগ শেষে দেশে ফিরেছে 173 জন। দুপুরে কক্সবাজারের নুনিয়ারছড়া ঘাটে এসে পৌঁছান তারা। গভীর সাগরে অবস্থানরত মিয়ানমার প্রতিরক্ষা বাহিনীর জাহাজ থেকে তাদের নিয়ে আসে বাংলাদেশ নৌবাহিনী। পরে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ফেরত আসাদের মধ্যে 129 জন কক্সবাজারের, 30 জন বান্দরবন, 7 জন রাঙামাটি এবং খাগড়াছড়ি, নোয়াখালী, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, রাজবাড়ী, নরসিংদী ও নীলফামারী জেলার 1 জন করে রয়েছেন।
চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে বে টার্মিনাল প্রকল্প বাস্তবায়নে দ্রুত কাজ শুরু হবে বলে জানালেন বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহাইল। ১৩৭তম চট্টগ্রাম বন্দর দিবস উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি বলেন, নৌবাহিনী, কোস্টগার্ড সহ সংশ্লিষ্টদের সহযোগিতায় দেশের জলসীমা নিরাপদ রাখতে কর্তৃপক্ষ সক্ষম হয়েছে। বিশ্বের অন্যান্য দেশগুলোর মতো বাংলাদেশের জলসীমা নিরাপদ থাকায় বিশ্ব বাণিজ্যে আরও এগিয়ে যাওয়ার সম্ভব হচ্ছে বলে জানান তিনি। আমাদের এই সমস্ত ইলেকট্রনিক আমাদের সরকারের সর্বশ্রেষ্ঠ যেটা সবগুলো হয়তো ওখানে না। বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম নগরীর লালদিঘি মাঠে বসছে ১১৫তম ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলার আসর। চট্টগ্রাম প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে বলি খেলা ও বৈশাখী মেলার আয়োজক কমিটির প্রতিযোগিতার সার্বিক প্রস্তুতি তুলে ধরা হয়। এ সময় আব্দুল জব্বার স্মৃতি কুস্তি প্রতিযোগিতা ও বৈশাখী মেলা কমিটি, স্পন্সর প্রতিষ্ঠান NHT হোল্ডিংসের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানসির, প্রধান নির্বাচক হাফিজুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। শেষ করছি ২১-এর দেশের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির সংবাদ শিরোনামগুলো আরও একবার। তাপমাত্রার পারদ ৪১ ডিগ্রি ছাড়িয়েছে, হিট স্ট্রোকে আরও এক মৃত্যু, তীব্র হয়ে উঠেছে পানি সংকট। কক্সবাজারে রোহিঙ্গা ভোটারের তথ্য জানতে চান হাইকোর্ট, ৬ জুনের মধ্যে তালিকা দেওয়ার নির্দেশ। ৯ মে থেকে শুরু হজ ফ্লাইট, হাজিদের বাসস্থান নিশ্চিতের নির্দেশ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরের সংবাদ সন্ধ্যা ৭টায় দেখার আমন্ত্রণ রইল। ২১-এর সাথে থাকুন।